হে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে যে ভিডিওটা আমি এসেছি আপনাদের সামনে, সেটা খুবই বহুল প্রতীক্ষিত ছিল আপনাদের জন্য। আমার ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আপনারা কমেন্ট সেকশনে যুদ্ধ লাগিয়ে দিয়েছিলেন যে, "ভাইয়া আপনি হচ্ছে আপনার এক্সামড এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করেন।" সো হিয়ার ইট কামস। আজকে আমি বলবো আপনাদের ফাইনালি আমার IELTS এর এক্সামড এক্সপেরিয়েন্স কি ছিল। সো অবভিয়াসলি এই ভিডিওটা যেহেতু একটু বড় হবে, তো এই কারণে আমি ২ টা পার্টে ভাগ করেছি। ১ম এ আমার স্পিকিং এর এক্সপেরিয়েন্স বলবো, দেন আমার আদার 3। এভাবেই তো আসলে এক্সামটা হচ্ছে সাজানো হয়। সো যদি আমি আমার স্পিকিং এর এক্সপেরিয়েন্সটা বলি, এটা সবার আগে হয়েছিল আমার। ২৫ অক্টোবর ছিল আমার স্পিকিং এক্সাম অ্যান্ড 28 অক্টোবর ছিল আমার আদার 3। সো ২৫ অক্টোবরের যে এক্সামটা ছিল, আ ওইটার জন্য নার্ভাসনেস একটু বেশিই ছিল আমার। এটা সবার ক্ষেত্রেই আসলে প্রযোজ্য। আমি অন্যান্য ইউটিউবারের মতো বাড়িয়ে-চাড়িয়ে কিছু আমি বলব না যে আমি খুবই কনফিডেন্ট ছিলাম, I was রিল্যাক্সড, আমি এক্সাইটেড ছিলাম। এরকম কথা আমি বলব না। এক্সাইটেড ছিলাম, দ্যাটস ট্রু। বাট আমি মোটেও হচ্ছে আ খুবই যে কনফিডেন্ট ছিলাম একদম এক্সামের কাছাকাছি সময়, obviously না। আমি খুবই আ হচ্ছে নার্ভাস ছিলাম ওই সময়। অন্য ৮-১০ টা IELTS ক্যান্ডিডেটের মতোই। আমার নার্ভাসনেস বাড়ছিল যতই দিন কাছে আসছিল আমার এক্সাম ডের। সো আ ওই সময় তো নামাজ কালাম বেড়ে গেছিল। অন্যান্য সব স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয়, আল্লাহর সাথে কথা বলা মানুষ বাড়িয়ে দেয়। এক্সাম যত কাছে আসে বা হচ্ছে কোনো ইম্পোর্টেন্ট ডে আসে। সো আমারও এটাই হচ্ছিল। এবং আমি হচ্ছে ২৫ অক্টোবর, তো আমি ২২, ২৩, ২৪ অক্টোবরের সময়ই হচ্ছিল স্পিকিং এর জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিলাম একদম ম্যারাথন ভাবে। একদম ম্যারাথন ডে ছিল আমার ওই ৩ টা দিন। সো আমি এক্সাম ডে এর কথাতেই আসি। আ এক্সাম ডে ছিল ২৫ তারিখ। সো আমি ঐদিন সকালবেলা খুব দ্রুত উঠে যাই। আমার ঘুম হচ্ছিল না আসলে। ট্রাস্ট মি, নার্ভাসনেস এর কারণে, এক্সাইটমেন্ট এর কারণে ঘুম হচ্ছিল না। সো ৩ টার সময় উঠি, তাহাজ্জুদ পড়ি, তারপরে আবার একটু স্পিকিং প্র্যাকটিস করি। আ আবার কিছু, কিছু টপিক আবার দেখে যাই আইডিয়া নেওয়ার জন্য, আ যেন মাথায় থাকে। দেন ফজর নামাজ পড়ি। ফজর নামাজ পড়ার পরে আবার আল্লাহর সাথে কিছুক্ষণ কথা বলি। কথা বলার পরে তারপরে হচ্ছে সকাল হয়। আমার এক্সামটা হচ্ছে আমার এক্সাম ডেট ছিল আ টু বি এক্সাক্ট ১০ টার সময়, সকাল ১০ টায়। সো আমার এইজন্য আমি একটু সকালে উঠে হচ্ছিল মানসিকভাবে প্রিপেয়ার হচ্ছিলাম। তো সকালে নামাজের পরেও আবার কিছুক্ষণ টপিক দেখছিলাম। পার্ট 2 এর টপিকটাই মেইনলি দেখার হচ্ছিল তখন। কারণ পার্ট 2 তে বিভিন্ন টপিক থেকে আসতে পারে। তো আইডিয়া নেওয়ার জন্য পার্ট 1 এর কিছু দেখছিলাম আইডিয়া নেওয়ার জন্য। YouTube ভিডিও থেকে বা আমার বুকস যেগুলো ছিল সেখান থেকে। দেন হচ্ছে বাসা থেকে ৯ টার সময় রওনা দিই। আমার বাসার থেকে বেশি দূর ছিল না সেন্টার। সো আমার আ সেন্টারে যেতে ০.৫ ঘন্টার মতো সময় লাগতো। সো আমি হচ্ছে ০.৫ ঘন্টাও না, ২০ মিনিটের মতো আরকি। সো আমি ৯ঃ২০ এর মধ্যে হচ্ছিল পৌঁছে যাই আ সেন্টারের মধ্যে। সো আমার এক্সাম সেন্টার ছিল পেইনস্টোন ইংলিশ মিডিয়াম, আ রাজমপুরে। সো ওইখানে যাওয়ার পরে ৯ঃ২০ এর মধ্যে পৌঁছা যাই। দেখি যাওয়ার পরে হল রুমে সামনে একজন আপু আর একজন বড় ভাই বসে আছে। কম্পিউটার, ল্যাপটপ আর কম্পিউটার নিয়ে। সামনে একটা ক্যামেরা সেটআপও দেওয়া আছে। আমি সেটআপটা দেখে বুঝছিলাম এখানে কি হবে। সো একটু থমথমে পরিবেশ। আর ছেলে আর অনেক ক্যান্ডিডেট বসেছিল আ আ সিটের মধ্যে, ওয়েটিং রুমে আরকি। তো ওখানে যেয়ে বসলাম। আ এসির বাতাসে আরো শীত লাগছিল। নার্ভাসও ছিলাম। সো আমার আবার একটা স্বভাব হচ্ছিল, আমার নার্ভাসনেস খুব কাজ করলে আমি আবার আশেপাশের মানুষের সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করি যেন নার্ভাসনেসটা একটু কাটে। তো আমি আশেপাশের মানুষের সাথে কথা বলছিলাম, শুনছিলাম যে তাদের কি এক্সপেরিয়েন্স, তারা কোথা থেকে এসেছে। জানতে পারলাম অনেকে অনেক দূর থেকে আসছিল। অনেকে বান্দরবন, রাঙ্গামাটি, চট্টগ্রাম অনেক জায়গা থেকে এসেছে। অনেকে আবার আশেপাশের এলাকাতেও এসেছিল। তো জানছিলাম, কথা বলছিলাম। নার্ভাসনেসও কাটানোর চেষ্টা করছিলাম। সো এরপরে ডাক পড়ল, ছবি তুলতে হবে। এটা খুবই একটা ইম্পোর্টেন্ট জিনিস। এই ছবিটা কিন্তু আপনার মেইন সার্টিফিকেটে থাকে এবং আপনি খেয়াল করবেন মেইন সার্টিফিকেটে কিন্তু সবারই ওই ছবিটা খুবই টেন্স, যে একটা সে আছে, নার্ভাসনেস যে তার মধ্যে কাজ করছে, ছবিটার মধ্যে প্রকাশ পায় কিন্তু আসলে। সবাই নার্ভাস থাকে। তো ছবি তুললাম। ছবি তোলার পরে আবার ওয়েটিং রুমে বসলাম। এরপরে দেখলাম যে ৪ টা রুম আছে। ৪ টা রুমের মধ্যেই ল্যাপটপ সেটআপ করা ছিল আ স্পিকিং এর জন্য। বলে রাখি আমার কিন্তু অনলাইনেই হচ্ছিল স্পিকিং হয়েছে, সামনাসামনি না। Zoom এর মধ্যে হচ্ছে স্পিকিংটা হয়েছে। সো পরে একে, একে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী ডাকা শুরু করল মানুষকে। একজন, একজন করে যাচ্ছিল, নার্ভাসনেস কাজ করছিল এবং বের হওয়ার পর আমি আবার জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম যে কি হইছে? কিন্তু বের হওয়ার পর আপনাকে ১ টা সেকেন্ডও আসলে থাকতে দেয় না বা বলার সেই সুযোগটা থাকে না। সাথে, সাথে চলে যেতে হবে আসলে। এক্সাম শেষ হওয়ার পর সাথে, সাথে বের হয়ে যেতে হবে। সো পরে সেই কাঙ্ক্ষিত সময় আসলো। আমার নাম্বার বা রেজিস্টার নাম্বার ডাকা হলো।
আমার নামটা বলার পরে আমি উঠলাম, ওঠার পরে রুম নাম্বার 3-তে আমাকে নিয়ে যাওয়া হলো। একটা আপু নিয়ে গেছে, যেয়ে দেখলাম একটা টেবিলের মধ্যে ল্যাপটপটা সেট আপ করা, এবং সামনে হচ্ছে একটা বাজারের মতো, এবং চিরকুট কলম সবকিছুই ছিল। একটা পানির বোতল সাইডে রেখে দিয়েছিল, যদি পিপাসা লাগে যেন আমি খেতে পারি। সো বসার পরে ওই আপু হচ্ছে আমাকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। সো আমি বুঝে নিচ্ছিলাম। সো বোঝার পরে উনি লাস্টে বলল বেস্ট অফ লাক, অ্যান্ড হচ্ছে উনি থাকা অবস্থাতে আমাকে ল্যাপটপে কানেক্ট করে দিল, এবং জুমে যখন জুম ওপেন করা হলো তখন সামনে হচ্ছে এক্সামিনারের আমি চেহারাটা দেখতে পেলাম। ও ফার্স্টে মেনশন করি, আমার কিন্তু এক্সাম প্রিপারেশনের সময় থেকে আমাদের মধ্যে একটা মিথ ছিল। আমরা ভাবছিলাম যে হচ্ছে যদি শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান পড়ে তাহলে এক্সাম খুবই হার্ড হবে স্পিকিং এর ক্ষেত্রে। তো ইউরোপিয়ান বা হচ্ছে ব্রিটিশ কেউ যদি পড়ে তাহলে হচ্ছিল তারা খুব ভালোভাবে গ্রিটিংস করে, তাদের ক্ষেত্রে এক্সামটা ভালো হয়, তারা মার্কস ভালো দেয়, বা হচ্ছে তাদের কোয়েশ্চেনগুলো বা ফ্রেন্ডলি বিহেভিয়ার থাকে। সো এরকম একটা মাথায় নিয়ে গিয়েছিলাম আমি, এবং ওয়েটিং রুমে ভাবছিলাম আল্লাহ যেন ইউরোপিয়ান বা ব্রিটিশ কেউ পড়ে। সো আলহামদুলিল্লাহ ভাগ্যক্রমে আমার হচ্ছে যে এক্সামিনার ছিল সে হচ্ছে ইউকের ছিল। আমি প্রথমে অ্যাজিউম করেছিলাম যে সে ইউকের ছিল। ভিডিও অন করার পরে দেখলাম যে হচ্ছে একজন 50+ লেডি, মুখে হাসি অলওয়েজ ছিল, হাস্যোজ্জ্বল একজন লেডি। উনি ইউকের, আমি বুঝতে পারছিলাম। সো যখন আপু চলে গেল, সো স্টার্ট হলো আমার স্পিকিং। তো ফার্স্টেই বলে রাখি, সে হচ্ছে শুরুতে আমাকে খুব সুন্দর মতো একটা গ্রিটিংস করে, আমার নাম জিজ্ঞেস করে, আমি কেমন ফিল করছি, আমি ভালো আছে নাকি, এবং আমাকে জিজ্ঞেস করে যে তোমার ফ্যামিলিতে কে কে আছে। ইউজুয়ালি এগুলো আসলে জিজ্ঞেস করে না এক্সামিনার, ডাইরেক্ট হচ্ছিল মেন টপিকে চলে যায়। কিন্তু উনি আমাকে এগুলো কিছু জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পরে উনি হচ্ছিল টাইমারটা অন করে। এক্সামের মনে কোনো একটা টাইমার থাকে, ওই টাইমারটা অন করে। এইগুলা কোয়েশ্চেন করার কারণে হেসে হেসে আমাকে ফ্রেন্ডলি ভাবেই জিজ্ঞেস করছিল, হাসছিল উনি। তো আমার হচ্ছে 3-4টা কোয়েশ্চেনই আমার হচ্ছে নার্ভাসনেসটা আসলে চলে যায়, উনি মানে বুঝতে পেরেছিল যে আমি একটু নার্ভাস হয়ে আছি। সো পরে শুরু করলো, শুরু করার পরে আমার পার্ট ওয়ানে যে কোয়েশ্চেনগুলো ছিল, পার্ট ওয়ানের প্রথম 1-2টা কোয়েশ্চেনের একটু অ্যান্সারটা একটু 19-20 হয় আমার। তারপরে হচ্ছে আমি আমার ফুল ফ্লোতে যাওয়া শুরু করি। সো আমাকে 4টা টপিকে কোয়েশ্চেন করে, টু বি এক্স্যাক্ট 4টা টপিকে, প্রত্যেকটা টপিকে 4-5টা করে কোয়েশ্চেন থাকে। তো আপনারা হিসাব করে নিতে পারেন কতগুলো কোয়েশ্চেন হতে পারে। 4টা টপিকের মধ্যে আমার যতটুকু মনে আছে জু রিলেটেড ছিল, তারপরে ফেভারিট ফুড রিলেটেড ছিল, তারপরে হচ্ছে হবি ছিল, হোম টাউন ছিল, এইগুলা টাইপেরই ছিল। সো এই রিলেটেড কোয়েশ্চেন করে আমাকে মানে মোট 4টা টপিক, তো ওটার মধ্যে 5টা করে কোয়েশ্চেন করেছে। সো এইভাবেই হচ্ছিল আমার পার্ট ওয়ানটা যায়। সরি 4টা না, 5টা টপিক ছিল আর কি। দেন পার্ট টুতে যাই। পার্ট টুতে যাওয়ার পরে, পার্ট টুটা তো খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাদের আগেই বলেছি ভিডিওতে, অনেক ভিডিওতে, যে স্পিকিং এর পার্ট টুটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি প্রিপারেশন পার্ট টুর জন্য অনেক নিয়েছিলাম। সো পার্ট টুর নিয়ে একটু চিন্তায় ছিলাম যে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করে। সো পার্ট টুর জন্য জিজ্ঞেস করলো, আমার ছিল ডিসক্রাইব এ ইনসিডেন্ট দ্যাট দ্যাট ওয়াজ এ মেমোরেবল ফর ইউ অ্যান্ড ইউ ওভারকাম। মানে এমন একটা ইনসিডেন্ট বলো যেটা তোমার কাছে অনেক মেমোরেবল ছিল এবং তুমি এখান থেকে ওভারকাম করেছো। সো এরকম একটা কোয়েশ্চেন ছিল। সো কোয়েশ্চেনটা যে কমন আসছে তা না, কিন্তু কাছাকাছি ছিল আর কি। আমার একটা ভালো গুণ ছিল, আমি ইনস্ট্যান্ট মানে স্টোরি বানাতে পারতাম, ইনস্ট্যান্ট স্টোরি বানাতে পারতাম। তো আমি একটা ইনস্ট্যান্ট স্টোরি বানাই বলতে বলতেই। সো আমি টপিকটার অ্যান্সারটা এভাবে দিই যে হচ্ছিল, আমি এসএসসি এক্সাম দেওয়ার সময় আমার বড় ভাই হচ্ছে আমাকে, মানে আমি লোকেশনটা বুঝতে পারছিলাম না আমার এক্সাম সেন্টারটা কোথায়। সো আমার বড় ভাই আমাকে আমাকে লোকেশনটা বলে দেয়। সো বড় ভাইয়ের লোকেশন অনুযায়ী আমি আমার এক্সাম সেন্টারে যাওয়ার পরে আমি সেন্টারটা খুঁজে পাচ্ছিলাম না। সেই সময় আমি খুবই নার্ভাস হয়ে যাই, কারণ আমার এক্সামের আর মাত্র 20 মিনিট ছিল। ওই সময় আমি কী করবো বুঝছিলাম না। সো আমি তারপরে বলি যে আমার টিচারকে আমি ফোন দেওয়ার পরে সে আমাকে আমাকে এক্স্যাক্ট লোকেশনটা বলে, এবং তার দেখানো রুট অনুযায়ী যাওয়ার পরে আমি টাইম মতো আমার এক্সাম হলে পৌঁছাতে পারি, এবং এক্সামটা আমি খুবই ভালো দিই। দেন আমার এসএসসি রেজাল্টটাও খুবই ভালো আসে। সো এই স্টোরিটাই আমি হচ্ছে আমার কিউ কার্ডের মধ্যে সাজিয়ে গুছিয়ে বলি। এই স্টোরির মধ্যে আমি ফ্রেজেস, ইডিয়ামস, দেন হাই ভোকাবুলারি সব কিছু আমি এই স্টোরির মধ্যেই সাজাই। সো বলার পরে আমার এক্সামিনার আমাকে পুরোটাই বলার সুযোগ দেয়, এবং আমি টাইম মতোই পুরোটা বলি। সো আমার আপনারা সবাই জানেন যে 2 মিনিটের একটা টাইম থাকে কিউ কার্ডের ক্ষেত্রে, কিন্তু আমি 100% শিওর আমার কিউ কার্ডের 2 মিনিট ক্রস করে 3.5 মিনিটে পৌঁছা যায়, কিন্তু আমার এক্সামিনার আমাকে থামায়নি, এবং তখনই আমি একটা সিগন্যাল পাই যে আমার কিউ কার্ডটা খুব ভালো হয়েছে বা আমি ভালো বলছি।
সো ওইটার সময় একটা আমার কনফিডেন্স আরও বুস্ট আপ হয়ে যায়, যেটার কারণে পার্ট 3 আমার খুবই ভালো হয়। পার্ট 3 আমাকে অবশ্য বেশি কোয়েশ্চেনও করে নাই, আমাকে 4টা কোয়েশ্চেন করেছিল পার্ট 3 তে, পার্ট 2 রিলেটেড। অবশ্য এটাও কারণ আছে, কারণ আমি পার্ট 1 আর পার্ট 2 তেই আমার যা কোয়েশ্চেন করার করে ফেলেছিল, এবং পার্ট 2 তে যেহেতু আমি একটু বেশি টাইম লাগিয়েছিলাম বলতে, সো পার্ট 3 তে আমাকে আর বেশি কোয়েশ্চেন করে, 4টা কোয়েশ্চেন করার পরে উনি র্যাপ আপ করে ফেলে। সো শেষ করার পরে আমি তখন, আমার খুব জানার ইচ্ছা ছিল সে আসলে কোথাকার, তো আমি তখন জিজ্ঞেস করি যে ক্যান আই আস্ক ইউ সামথিং। সো সে বলে ইয়েস। সো আই এম বলি ওয়ার ইউ ফ্রম। সো সে তখন হেসে মুচকে হেসে বলে আই এম ফ্রম ইউকে। সো আমি জানতে পারি যে ইউকে থেকে সে আসলে এসেছে। তো তারপরে গ্রিটিংস দিয়ে আবার শেষ করে ফেলি। তো বের হওয়ার পরে আই ওয়াজ সো মাচ হ্যাপি অ্যান্ড কনফিডেন্ট। সো আমি তখনই বুঝে গেছিলাম যে আমি স্পিকিং একটা ভালো স্কোর পেতে যাচ্ছি। সো তারপরে বের হওয়ার পরে নিচে যাওয়ার পর অনেকের সাথে কথা হয়, কাদের কেমন এক্সাম হয়েছে এগুলো জানার চেষ্টা করি। সো ইয়া, এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। সো আলহামদুলিল্লাহ, তো আমার মেন এক্সাম যখন রেজাল্ট আসে তখন আমি স্পিকিংয়ে 7 পাই। ডিজার্ভ স্কোর আসলে আমার 7 ছিল না, আমি ভেবেছিলাম আমার 6.5 আসবে। মানে একটু কনফিডেন্ট আমার একটু লো হয়ে গেছিলো শেষের সময় এক্সাম নার্ভাসনেসের কারণে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি 7 পাই। সো এইটা আসলে খুবই কাজে দেয় আমার বাকি 3টা এক্সাম দেওয়ার ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সটা, কারণ এত ভালো একটা এক্সাম হওয়ার কারণে আমার কনফিডেন্ট লেভেল খুবই হাই হয়ে গেছিল, এবং আমি একটা পূর্ণ জোশে বাকি 3টা এক্সাম দিতে আমি হলে যাই। সো এটাই ছিল এক্সপিরিয়েন্স। সো স্পিকিং এক্সপিরিয়েন্সটা আমি বললাম, কারণ এটা আমার আসলে খুবই পছন্দের একটা এক্সপিরিয়েন্স আইএলটিএস এর ক্ষেত্রে, আমি সবাইকে আমি বলতে চাই। সো আশা করি পার্ট 2 তে আপনারা অবশ্যই থাকবেন। আমার আদার যে 3টা এক্সাম ছিল ওইটার কি এক্সপিরিয়েন্স হচ্ছে আপনারা সেটাও শুনতে আগ্রহ বোধ করবেন, এবং সেখানে একটা বড় একটা ঘটনা ঘটেছিল এবং আমি সেটাও আপনাকে শেয়ার করবো আপনাদের। সো আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের কি কি এক্সপিরিয়েন্স ছিল স্পিকিং এক্সামের সময়। আল্লাহ হাফেজ।